শিবিরের সেক্রেটারি শুনতে যেমন যত বড় মনে হচ্ছে, আমি একটা জায়গায় একটা স্কুলে ধরো আমার কোনো কাজ ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, এখান থেকে দুই একজন শিবিরের কর্মী ছিল, আমি যখন সেখানে একটা কমিটি অ্যানাউন্স করবো, তখন একটা কাজ প্রস্তুতি সাপেক্ষে এখন এসে অ্যানাউন্স করবো। তো তখন যারা বিক্ষিপ্ত, অনেকে শিবিরকে ভালো লাগতো, শিবিরের সাথে কানেক্টেড ছিল, কিন্তু ওই ছাত্র রাজনীতির ব্যাপারে একটা ভয় ছিল। কিন্তু শিবিরের মাধ্যমে আসার পরে, ছাত্র শিবিরের সাথে এঙ্গেজ হওয়ার পরে আস্তে আস্তে সেটা নর্মাল হয়েছে। 5 তারিখের পরে যখন শিবির সামনে আসছে, তখন শিবির কাছে এসে পরিচয় দিয়ে এঙ্গেজ হয়েছে, এখন আবার খুব ভালো পারফর্ম করছে। আপনি আগামী বছর দেখবেন হয়তো আমার কমিটিতে সে ভালো পারফর্ম করতেছে। এখন সেটা যদি দেখে বলেন তুমি এই 2 বছরের মধ্যে এতটা ইমপ্রুভ কেন করলা, কেন শিবিরে যোগ দিলা, সেটা তো আগের কাজের ভলিউম দিয়ে পরের ভলিউম জাজমেন্ট করা যাবে না। আপনি বরং এখন যে সামনে আসছে সেটাকে আপনি ওয়েলকাম না করে তারা উল্টা তখন গুপ্ত ট্যাগ দিবেন। এটা তো শিবিরকে উল্টা, মানে সেই গুপ্ততার দিকে, সেই কাজ করতে না দেওয়ার দিকে, সেই ট্যাগিং এর রাজনীতির মতোই, তারা বরং আপনি ওয়েলকাম করবেন। 5ই আগস্টে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে একটি সংগ্রামে লিপ্ত হলো, তার বিজয় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ছাত্র রাজনীতিকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং অপরাজনীতি, অপকৌশলের রাজনীতি শুরু করা হয়েছে, সেই অপকৌশলের সর্বশেষ মবক্রেসি ছিল আমাদের হল কমিটি ঘোষণার পরের যে আন্দোলন বলা যায় না তো, মানে একটি সুপরিকল্পিত মবক্রেসি। মানে ছাত্র রাজনীতি হলে চলবে না, এই ন্যারেটিভটা, এই কথাটা যারা বলে তারা একটি সাংঘর্ষিক বয়ান দিয়ে থাকেন। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চলবে, কেন্দ্রে চলবে, হলে চলবে না, এটা কোনো গণতান্ত্রিক ভাষা না। আপনি যদি এখন যে ডাকসুর আলাপ আসতেছে, হল সংসদে যে নির্বাচন হবে, ভোটের রাজনীতি তো সবচেয়ে বড় রাজনীতি। তো আপনি হল সংসদে ভোট হবে, ভোটের রাজনীতি হবে। আগের সবগুলো সেশন ছাত্রলীগের আমলে ছিল, এই সেশনগুলি, এই প্রত্যেকটা সেশনের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখনও বিদ্যমান হলে। তাদের সাথে তাদের যে চাওয়াটা, তারা কাদেরকে থ্রেট মনে করতেছে যে ছাত্রদল যদি হলে ঠিকমতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো যারা বিদ্যমান ছাত্রলীগের আছে তাদের চিন্তা। তাদের চিন্তার সাথে ইসলামী ছাত্র শিবিরের চিন্তার মানে চাওয়ার একটি মিল তৈরি হয়ে গেছে। কারণ ছাত্রদল যদি আপনি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারে, রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং নতুন একটি ছাত্র সংগঠন যে বাকসাস, তাদেরও চিন্তার এখানে একটি মিল আছে। শিবিরের কাজটা হচ্ছে, শিবির আমরা যখনই প্রশ্ন করি যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি কেন প্রকাশ করেন না, আবার অন্য কোনো সংগঠনের নামেও একটা দেখা যাচ্ছে যে তারা ব্যাকড শিবিরের মাধ্যমে তারা চলে। এদেরকে এরা বিশেষ বিশেষ সময়ে, যেমন কারো বিরুদ্ধে যদি কোনো মব তৈরি করার লাগে, কোনো পরিস্থিতি, তখন ওই যে যাদেরকে শিবির হিসেবে মানুষ চিনে না তাদেরকে তারা মুভ করে। এখন দেখেন যে এরা চাচ্ছে যে ছাত্রদল যদি হলগুলিতে থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে সবার অভিন্ন চাওয়া। এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে কথাটি বললেন না, এখানে কেউ কি বলেছে ওইখানে যে আইসা আমি সাধারণ শিক্ষার্থী? কেউ সাধারণ শিক্ষার্থী না। সাধারণ কিছু শিক্ষার্থী হয়তো বা চিন্তা করে যে আমার ক্লাসমেটটা এই প্রোগ্রামে গেছে, তাহলে আমিও যাই, বা তাকে কোনোভাবে দাওয়াতি কার্যক্রমের মধ্যে নিয়ে আসছে, কিন্তু ওই যে তাকে নিয়ে আসছে তার যে কি ইন্টেনশন সেটা তো সংশ্লিষ্ট ব্যক্তি জানে না। কারণ ওই লোক তো গোপনে শিবির করতে পারে। এবং আমরা দেখেছি, একদম নাম ধরে ধরে যদি আপনাকে বলি, আমি ইসলামী ছাত্রী সংস্থার যে ছবি টবি পোস্ট করে, আমার ওই দিন যে টিএসসিতে আপনার 71-এর যুদ্ধাপরাধের বিষয় নিয়ে যে হলো, সেখানে ছবি তুলে তারপরে পোস্ট করেছে যে শাহবাগের চেতনার বিরুদ্ধে, সেই বোনদেরকে আমরা দেখেছি যে স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের সাথে স্লোগান দিচ্ছে, সে এখানে স্লোগান দিচ্ছে। জসীমউদ্দৌলা ছাত্রলীগ নেতাদেরকে দেখেছি, বাকসাসের অনেককে দেখেছি। অর্থাৎ ছাত্রদল যে জনপ্রিয় ছাত্র সংগঠন, সে যদি হলে তার কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হবে, তার হলে যদি ছাত্রদল তার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, তাহলে তো ছাত্রলীগের যারা আছে তারা আইডেন্টিফাইড হবে, তাদের বিচারও হবে, তারা বিব্রত হবে। এইখানে ওনাদের যে কৌশল, ওনাদের তো 3-4টা লেয়ারের নেতাকর্মী থাকে। আমি যেটা বললাম আপনাকে, যে ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ কমিটি কোনোদিনও, আমার মনে হয় না যে এই স্ট্যান্ডে থাকলে কোনোদিন প্রকাশ করতে পারবে যে আমাদের শিবিরে এই টোটাল এত 21 জন আছে, 31 জন আছে, আমরা যেভাবে প্রকাশ করছি, এটা ওনারা পারবে না। এটা ওনাদের রাজনৈতিক কৌশল। এই যে রাজনৈতিক চলবে কি চলবে না, এটা নির্ধারণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের না। এটা সে বলতেই পারে না। সে যেটা বলেছে যে নিষিদ্ধ করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয় স্থিতিশীল থাকলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে। আমরা অত্যন্ত বিচক্ষণতার সাথে যে এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, পক্ষান্তরে আমাদের যারা এই যে এস এম ফরহাদ ভাইরা, ওনাদের একেবারে
প্রশাসনের প্রত্যেকটা স্টেকে ওনারা নানান সময়ে ওনাদের হস্তক্ষেপ ছিল, ওনাদের লোক বসানোর জন্য হস্তক্ষেপ ছিল, না বসলে এই বর্তমান ভিসিকে আপনার মব ক্রিয়েট করে আনছেন এখানে। আপনার কি বলে এটারে, আমাদের যে প্রফেসর ওবায়দ স্যার নিয়ে যখন আলোচনা হলো যে তিনি হতে পারেন, সাথে সাথে ওনাদের যে পেজগুলি, ওনাদের যে বাহিনী, বাংলাদেশ গুপ্ত বাহিনী আর কি, নানান অপপ্রচার। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য এক একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে ওই বিভাগটা ফাংশন করার জন্য সে যে 5-7 জন 10 জন যে কয়জন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দাও, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন করা। আমার এখানে এটা দরকার নাই। আমান ভাই যখন একটা আন্দোলন ক্রিয়েট হইলো, এটাকে আমান ভাই মবেক্রেসি বলছেন, এটাকে ছাত্রলীগ বলছেন, সে যাই হোক, তারা তো একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা ভুল বুঝবে। এই যে হলের বিষয় নিয়ে যে মব হয়েছে, এখানে শিবির ছিল, এখানে ছাত্রলীগ ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি তো বলছি যে একজন দেখা গেছে শিবিরের একজন নেতা, সে বলছে তার ডাকে কেউ আসতে পারে, কিন্তু আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল না, এটা ভেরি শিওর। আচ্ছা, আমরা তো রাজনৈতিক দল হয়ে আটটা রাজনৈতিক দলের এজেন্ডার বিরুদ্ধে এখানে লিড করছে নতুন একটা সংগঠন হয়েছে। কনটেক্সট নাম্বার 1, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা। সেসব শিক্ষার্থীরা রিস্ক নিয়ে ছাত্রলীগকে বের করছে। তাদেরকে যদি সেফটি না দিতে পারি, তাইলে আবার এই শিক্ষার্থীদের ছাত্রলীগ চেপে বসবে, প্রশাসন এসে এটাকে মিসলিড করে অন্য রায় দেবে। যেমন আবু সাইদের রায় হয়েছিল যে পাল্টা তার সহপাঠীদের ব্যাপারে মামলা দিছে। এই আশঙ্কায় ওই দিনের জন্য মানে এক দফার ঘোষণার আগ পর্যন্ত ওইটার জন্য ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকার শিক্ষার্থীরা বেশি পছন্দ করছে। কিন্তু 9 দফা আমি দিচ্ছি, আমি জানি যে 9 দফা কেন দিয়েছি। ছাত্র রাজনীতি থাকবে না বা নিষিদ্ধ করতে হবে, তাহলে এখন আপনারা ছাত্র রাজনীতি কেন করতেছেন? ভাই আমি আপনাকে বলি, 9 দফাটা ছিল এক দফার প্রি স্টেপ। 9 দফার ওই পয়েন্টটা দেওয়ার মানে হচ্ছে এক দফায় যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা যদি কোনো কারণে আন্দোলনটা 1 বছর এক্সটেন্ড করে, কয়দিন লাগবে তো আমি জানি না, এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেফটি দরকার। যুদ্ধাপরাধীদের যে ছবি প্রদর্শনীর পরে যে এখানে প্রতিবাদটি হলো, সে তার সামনে দাঁড়িয়ে শাহবাগের যারা তাদের বিরুদ্ধে স্লোগান লিখে তারপর সে পোস্ট দিয়েছে, সংগঠনের পক্ষ থেকে পেয়েছে। এরকম অন্তত 17-18 জনের এখানে আমার এখানে লিস্ট আছে যারা ওইখানে ছিল, এবং আই হ্যাভ স্পষ্ট ডকুমেন্ট, আপনি এখানে দেখাতে পারবো। তো ওনাদের কেউই ছিল না। কারণ আবার ওনাদেরকে যদি আপনি বলেন যে আপনি চেইন অফ কমান্ডের বিষয়, তাহলে ওনাদের যে বর্তমান প্রেসিডেন্ট বলছে যে 9 মাত্রার ভূমিকম্প হলো, তাদের চেইন অফ কমান্ডের বাইরে কেউ যাবে না। এবং আমাদের যে ইন্টারনাল যে খোঁজ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো এমন না যে মঙ্গল গ্রহে হয়েছে ঘটনাটা। ইন্টারনাল আমাদেরও তো অনেকের সাথে যোগাযোগ আছে, তথ্য আমরাও পাই। সেইখানে যে স্টেকটার কথা বললাম, যে যারা সরাসরি শিবির হিসেবে আত্মপ্রকাশ ঘটায় না 5 তারিখের পরে, তাদেরকে এখানে মুভ করানো হয়েছে যে তোমরা এরকম করবে। এবং বাক্সাসকে দিয়ে বাক্সাসের সাথে যে বক্তব্যটা ওনারা নিয়ে আসেন যে বাক্সাস ওনাদের ফিল্টার ভেঙে ফেলেছে, এইটা একটা পরিকল্পিত ঘটনা, যাতে তারা বাক্সাস তাদেরকে এর মধ্যে রয়েছে, কিন্তু ছাত্রদলকে স্পেস দেওয়া যাবে না। আমরা কোনো ধরনের ষড়যন্ত্রে কোনো ভীত না, বরং এই যে অপশক্তিকে মোকাবেলা করার যে আমাদের সক্ষমতা রয়েছে, সেগুলি আমরা পদে পদে সেই পরিচয় দিয়েই আমরা আজকে পর্যন্ত রাজনীতি করতেছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে 36 জুলাই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতি রুমে রুমে যে দাওয়াত পৌঁছাইছি, সব শিক্ষার্থীরা আসে, জেনুইন সব শিক্ষার্থীরা আসে। এখন কেউ এই প্রোগ্রাম আসে তাকে শিবির মনে করলে, রায়হানের ফতে গণভবন মানে যে বাইসাইকেল চালিয়ে গণভবনে গেছে, আচ্ছা রায়হান তো শিবির ছাড়া সেই রায়হান ওই প্রোগ্রামে ছিল না। এই দেশের স্বাধীনতার প্রশ্নে আপনার স্পষ্ট ব্যাখ্যা দিতেই হবে। টিএসসিতে ছবি প্রদর্শনের মাধ্যমে, যেটি এস এম ভোরাদের সাথে এর আগেও আমি টকশো থেকে এই বিষয়ে কথা হয়েছে, যে ওনারা বলেছেন যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, সেটি খুবই স্বাভাবিক। বিচারিক প্রক্রিয়া ফেয়ার ছিল না, কিন্তু যাদের ছবি টানানো হয়েছে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষ যে তথ্য জানে, সেটা খুবই প্রশ্নাতীত। তো সেই বিষয়টিকে নর্মালাইজ করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। কারণ এখন আপনি দেখবেন যে কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর আপনার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ ছিল, যেটা কি ওনারা জাতীয় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন। যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এবং এটি বাংলাদেশের মানুষের একটি আবেগের জায়গা, জাতীয় সঙ্গীত, সেইটিকে ওনারা স্পষ্টভাবে এখনও ধারণ করেন না। এবং এই বিষয়গুলি বাংলাদেশের মানুষ কখনোই এই বিষয়টা ওনারা নর্মালাইজ করতে পারবেন না। আপনি যে বয়ানই দেন না কেন, সেই বয়ানটি ওনাদের কাছে যদি যৌক্তিক মনে হয়, কিন্তু সাধারণ মানুষ যেটা আপনার সম্পর্কে ভাবছেন, সেটা কিন্তু প্রকৃত পারসেপশন।
সেই বিষয়টি আমরা মনে হয় ওনারা অনুধাবন করতে বারবার ব্যর্থ হচ্ছে। তো ওই স্ট্যান্ডটা ছাত্র ইউনিয়ন কি বললো, অন্য সংগঠন কি বললো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে যদি কারো যাদের বিরোধিতা থাকবে তাদের আমরা বিরোধিতা করবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয়, এবং ইসম ফরহাদ যেটি বলেছেন যে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রোগ্রাম করতেছি, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি যৌক্তিক ব্যাখ্যা না দিতে পারে কেন বন্ধ করতে হবে, তাহলে সেটা তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। অর্থাৎ ক্ষমতাশীল দলের মনে হচ্ছে আর কি, ওনারা হুমকি টুমকি দিয়েই ফেলেছেন অলরেডি। কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে, এই যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি ছাত্র সংগঠন রয়েছে, এই ছাত্র সংগঠনগুলি যদি তাদের সক্রিয় প্রোগ্রাম করতে চাইতো, আমার মনে হয় টিএসসিতে ওই 2-4 দিনে প্রোগ্রাম করার কোনো সুযোগ ছিল না। এটা বাংলাদেশের প্রাইম ফ্যাক্টর, প্রাইম হিস্ট্রি। আর 24 হইল বাংলাদেশের সেই 71 এক্সটেন্ডেড রূপ, যেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ সহ অন্যান্য ফ্যাসিবাদের কবল থেকে চূড়ান্তভাবে মুক্ত করেছে। একটির পরিপূরক ছবি নিয়ে যেটা আলাপ করেছি, না আমরা এজ এ সংগঠন কি করতে পারি? নাম্বার 1, 71-এর ব্যাপারে আমাদের বক্তব্যটা দেওয়া। 1977-এ গড়ে ওঠা একটা সংগঠন, আমার কালচারাল উইং থেকে বের হওয়া প্রতিটি গান যখন বাংলাদেশকে ধারণ করার রিফ্লেক্ট করে, আমার প্রত্যেকটা কন্টেন্ট যখন বাংলাদেশকে ধারণ করে এবং এসে সেটাকে রক্ষা করার জন্য, শপথবদ্ধ করার জন্য মেসেজ দেয়, প্রত্যেকটা নাটক, ফিল্ম, সবকিছু। সুযোগ পেলে 54 বছরের রাজনৈতিক ইতিহাস ওনারা পাল্টে দেবে। সুযোগ পেলে আপনি যে কয়েকটা প্রশ্ন করছেন আমি একটু রিপ্লাই দিই। আমি রিপ্লাই দিই। এইটা এক ধরনের অধ্যত্ত। বাংলাদেশের স্বাধীনতা, আপনি স্বাধীনতা জাতীয় সঙ্গীতকে অন করতে পারতেছেন না। আমরা তখন বলেছি 71-এর এই সেই ক্রম থেকে এখন পর্যন্ত এই যে ফ্যাসিবাদ এবং বাকি ধারা যেগুলো হয়েছে অন্যগুলো আমাদের উপস্থাপন করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হওয়ার পিছনে যে কটা ঘটনা বড় বড় ফ্যাক্টর ছিল, তার মধ্যে একটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড, যেখানে বিএনপি, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাতের নেতৃবৃন্দ, আরো যারা হয়েছে। জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরবর্তীতে জাতীয় সঙ্গীত আর মানে এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জাতীয় সঙ্গীতকে মেনে নিতে হবে, এটা স্বাভাবিক। আপনার যদি কোয়েশ্চেন থাকে, রিকমেন্ডেশন থাকে, যেটা ইভেন জিয়াউর রহমান যখন শাসক ছিল তখন জিয়াউর রহমানের একটা রিকমেন্ডেশন ছিল, জাতীয় প্রোগ্রামে জাতীয় সবই করলেন, জাতীয় সঙ্গীত নাই। এটা তো জামাতের প্রোগ্রাম, আমার শিবিরের বহু প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আপনি দেখবেন। আরেকটা অবাক হই যে জামাতের সেই প্রোগ্রামটাতে যখন আমি দেখছি 5-7টা মানে সঙ্গীত এরকম ছিল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে।